দেখুন, আগামী দিনে মোহনবাগান ক্লাবের নির্বাচন আছে। সো আমরা বিভিন্ন জেলায় যেখানে যেখানে মেম্বার আছে, সদস্যরা আছে, সেখানে আমরা ঘুরছি, তাদের সাথে দেখা করছি, তাদের বক্তব্য শুনছি, আমাদেরও বক্তব্য তাদের জানাচ্ছি। দীর্ঘদিন মোহনবাগান ক্লাবে নির্বাচন বন্ধ ছিল না, গত নির্বাচনটাই হয়নি, মানে কোনো ক্যান্ডিডেট দাঁড়ায়নি সেই অর্থে বলতে পারেন। বাট মোহনবাগান ক্লাবে এমনি নির্বাচন হয় এবং আগামী দিনেও আশা করি নির্বাচন হবে। দেখুন, সেখানে তো অনেকগুলো পয়েন্ট আছে, এইভাবে সবগুলো পয়েন্ট বলা সম্ভব না। একটা হচ্ছে মেম্বার, এই মহিলা ফুটবলটা চালু করার ব্যাপারে কথা বলবো, প্লাস এই মেম্বারশিপ দেওয়া নিয়ে অনেকগুলো বক্তব্য আছে যেগুলো আজকে মিটিংয়ে মেম্বারদের বলেওছি। এবং ধরুন, আমাদের মেম্বারদের আশা ক্লাবে অনেক কমে যাচ্ছে এখন, যেহেতু ফুটবল খেলা আমাদের ক্লাবে হয় না। তো আমরা যদি ক্লাবের আরো অন্য খেলা শুরু করতে পারি যেখানে মেম্বাররা আসতে পারবে, এখানে খেলতে পারবে, প্লাস এই সদস্য পদ ট্রান্সফারের ক্ষেত্রে একটা নিয়ম করা, এবং 50 বছরের মেম্বার যারা হয়ে গেছে 50 বছর, তাদের মেম্বারশিপ ফ্রি করে দেওয়া, সেমনি নানা রকমের আছে। আমরা কিছু জিনিস আমরা লিস্ট করেছি বলতে পারেন, প্রতিশ্রুতি দিয়ে বলবো না। আমরা চাইবো যে ফিরে আসার পরে সেগুলো এক এক করে প্রতিটি ইমপ্লিমেন্ট করতে, যাতে সব সদস্যরা কাছে সেটা পৌঁছাতে পারে। দেখুন, ক্রিকেট টিমটা সেই অর্থে ভেঙে গেছে বলতে পারেন, আবার নতুন করে ক্রিকেট টিমটা গড়ে ওঠাতে হবে। সেখানে অনেক প্লেয়ার আছে, আমাদের একটা প্ল্যান আছে। তো আগে ইলেকশনটা হোক, তারপরে এবছরই টিম বানানোর ক্ষেত্রে নামতে হবে। মফস্বলগুলোতে কি পরিকল্পনা রয়েছে? একাডেমি করা বা এরকম কোনো পরিকল্পনা আপনার কি রয়েছে? দেখুন, আগে আমাদের একটা একাডেমি ছিল, বিকজ আমাদের একটা পার্টনার ছিল সেলের মতো। তো আমরা কথা বলবো, যদি সেলের মতন বা এমনি কোনো পার্টনার আসে আগামী দিনে, তাহলে একাডেমি শুরু হতেই পারে। এবং আমাদের এমনিতে তো লোকে, মানে আমাদের যারা আছে তারা ঘুরে বেড়ায় দেখার জন্য, যে ভালো কোনো প্রতিভা উঠলে ডেফিনেটলি তারা চান্স পাবে। আজকে এখানে দেখা গেল যে শিল্টন পালের হাত দিয়ে 10 বছরে আই লিগ চ্যাম্পিয়নের 10 বছর পূর্তি পুরো ঠিক কাজ কি বলবো? হ্যাঁ, এটা একটা হিস্টোরিক দিন ছিল। 2015 31শে মে আমরা 10 বছরের 31শে মে ব্যাঙ্গালোরে আই লিগ পেয়েছিলাম, এবং সেটার ক্যাপ্টেন ছিল শিল্টন পাল। এবং তারপরের ক্ষেত্রে আমরা 2020তেও আই লিগ পাই, তারপরে তখন আই লিগ হয় না। যেমন কালকে গতকাল দুর্গাপুর ছিল, কালকে আজকে বালি আছে, কালকে আবার শ্রীরামপুর আছে, এমনি নানা জায়গায় আছে। নেক্সট উইকে বারাসাত আছে, কৃষ্ণনগর আছে। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? আমি প্রচন্ড আশাবাদী। আমার আশা যে সদস্যরা ঠিক বিচার করে এসে ঠিক ভোট দেবে। কেন 3 বছরের পর কুলিং অফ হবে না? একটা লোক বছরের পর বছর সেক্রেটারি থেকে যাবে, এটা কিন্তু হতে পারে না। এটা সবাই মিলে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে। ন্যাশনাল ক্লাব এটা মানতে হবে। ক্লাবে আমি মেম্বার 2006 সাল থেকে। আমরা কিন্তু ন্যাশনাল ক্লাব আমরা যেহেতু মেনটেন করি, আর ন্যাশনাল যে প্রত্যেকটা সংস্থা যেভাবে চলছে
সেটা আমাদেরও সেইভাবেই আনতে হবে। সেই সংশোধনটা কিন্তু দরকার। বলছেন সংশোধন দরকার, এখনো অব্দি কোনো স্পোর্টস কোড বলে কিছু আসেনি। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, একমাত্র বিসিসিআই তে একটা রুল এসেছে, সেটা সেই বিসিসিআই এর জন্য আলাদা রুল, এবং যেখানে বিসিসিআই তে একটাই সুবিধা জানেন তো, বিসিসিআই তে যেহেতু প্রচুর টাকা, তাই জন্য প্রচুর লোকও আছে আসার জন্য। আজকে আমাদের আইএফএ তে আমরা প্রেসিডেন্ট আর সেক্রেটারি খুব কম পাই, কারণ আইএফএ তে টাকা নেই। তো আজকে যেখানেই টাকা আসবে সেখানেই তখন দেখবেন লোক আসতে শুরু করবে। বলছি আপনার কথা। এবং মোহনবাগান ক্লাবের ক্ষেত্রে যেমন আমাদের, আপনি এখনো জানতে পারবেন যে আমাদের যে রুল আছে তাতে ইলেকশন নিয়েই এখনো রুল ক্লিয়ার নয়, যেটা নিয়ে আমাকে এবছর লড়তে হলো যে কেন 3 বছরের মধ্যে ইলেকশন হবে না। আমাদের সেটা ইনফ্যাক্ট আমি একদিন যে যিনি এখন আমাদের বিচারপতি, যিনি এখন ইলেকশন বোর্ডের, তার সাথে আমি কথাও বলেছি, অসীম রায়ের সাথে, যদি এটা জেতি আমরা, তাহলে একটা কমিটি বানিয়ে পুরোটা ব্যাপারটাকেই ঠিক করতে হবে। এই টার্ম অফিস থেকে শুরু করে কিভাবে ইলেকশন প্রসেস হবে, বা যেমন দেখুন সারা সব জায়গায় বলে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে প্রেজেন্ট কমিটি কিছু নতুন কাজ করতে পারবে। এই কমিটি ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও রুলের অজুহাতে নতুন মেম্বারশিপ দিয়েছে 3-4 জনকে। এগুলো সবটাই চেঞ্জ করা দরকার। আমি আপনার কথা অ্যাপ্রিসিয়েট করি যে পুরো ওভারঅল একটা চেঞ্জ দরকার। সেই রুলটা আশা করি কিছুটা চেঞ্জ আমি করার ইচ্ছে আছে। যেমন আমার একটা ইচ্ছে আছে মহিলাদের এবং প্রাক্তন প্লেয়ারদের একটা পার্মানেন্ট জায়গা দেওয়া কমিটিতে, কারণ তারা হতেও পারে নাও হতে পারে, একটা অপশনে পড়ে থাকে। সেটা আমি চাই যে একটা পার্মানেন্ট পোস্ট দিতে। এবং দেখুন আজকে অনেকে দেখছে এই যে আজকে সুব্রত ভট্টাচার্যের মেম্বারশিপ কার্ড রিনিউ হয়নি। দেখুন আমি এটা প্রেজেন্ট সচিবকে বা প্রেজেন্ট কমিটিকে দোষ দিই না, এটা বাবলুদারও হয়তো খেয়াল করা উচিত ছিল যে কার্ডটা রিনিউ করা দরকার, মেম্বারশিপ করে দিলাম। এটা তো তাদের প্রতি সম্মান জানানো। অনেক প্লেয়ার আছে যাদের আমরা নয়নের মণি ভাবি, যাদের আমরা খুব মোহনবাগানে তাদের অনেক অবদান আছে নানা ভাবে, কিন্তু তারা মোহনবাগানে মেম্বারশিপ নেই। তারা সবাই বলে যে মেম্বারশিপ কেন পাচ্ছি না, কবে পাবো। তো সেইটা আমার একটা ইচ্ছে আছে, অন্তত প্লেয়ারদের একটা কাট অফ মার্ক করে যে যেন প্লেয়াররা পায়। বলছি যে একটা বিষয় শুধু বললাম, মোহনবাগান ক্লাব চলে শুধুমাত্র এই 8000 মেম্বারশিপ দিয়ে, আবেগ দিয়ে নয়। আমার পরিবারে 16 জন মেম্বার, তারা আমি একাই মেম্বার, কিন্তু বাকি 15 জন তারাও কিন্তু মোহনবাগানের আবেগটা নিয়েই বেঁচে থাকে। মোহনবাগানের এই আবেগ নিয়ে যারা বেঁচে আছে সেখানে লক্ষ লক্ষ মানুষের অবস্থান আছে। মোহনবাগান ক্লাবে যারা এই ধরনের আবেগ নিয়ে আসে সেইটার জোরেই মোহনবাগান ক্লাবের এস্টাবলিশমেন্ট। যতদিন বললেন, যত ইতিহাস বলবেন, সবটাই এই আবেগ দিয়েই তৈরি হয়েছে। তো মোহনবাগান ক্লাবের যারা এই আবেগ নিয়ে ভেসে আছে তারা কিন্তু দল মত ধর্ম নির্বিশেষেই মানুষের অবস্থান আমাদের মধ্যে আছে। মোহনবাগান ক্লাবের ঐতিহ্য পরম্পরায় চলছে। লাস্ট ইলেকশনের সময় একটা ঐতিহ্যকে ভেঙেছে, সেটা হচ্ছে দেবাশিস বাবু যেটা করলেন, মোহনবাগানের পতাকাটাকে গায়ের উপর চাপিয়ে নিয়ে রাজনৈতিক দলের হয়ে প্রচারে নেমেছিলেন। তিনি ক্লাবের ভেতর থেকে সেই রাজনৈতিক দলের হয়ে একটি প্রচার করলেন। আপনি এর পক্ষে না বিপক্ষে, এইটা আমার হচ্ছে মত। যদি তাকে সেদিনও আমরা যারা যে রাজনৈতিক দলের হয়ে তিনি প্রচার করলেন, মোহনবাগানের ঐতিহ্যে এটা কোনোদিন নেই। আমাদের ক্লাবের পতাকাটা পেছনে থাকলে সব রাজনৈতিক দলের নেতৃত্বরা এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু উনি এই আবেগটাকে ভেঙেছেন।
টুটু বসুও ভাঙেননি, অতীত কোনোদিন ভাঙেনি, আজও সেই ভাঙবেন না। আপনিও কখনো এইটার সঙ্গে সহমত পোষণ করেননি। আপনার ব্যক্তিগত মতামত যাই থাকুক না কেন, যে কোনো মতাদর্শেই আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু ক্লাবের পতাকাটা চাপিয়ে ক্লাবটাকে ব্যবহার করে নিশ্চয়ই আমরা নিজের মতাদর্শের পক্ষে হচ্ছে যে প্রচারটা করব না, এটাই হচ্ছে হওয়া উচিত। আপনি এটার পক্ষে না বিপক্ষে চলছে না। দেখুন, আপনাকে দুটো কথা বলি। একটা হচ্ছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান কোনোদিনই রাজনীতির ঊর্ধ্বে হয়নি, কোনোদিনই হয়নি রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু আমরা কোনোদিনই সেইভাবে রাজনীতির রং দেখতে চাইনি বা দেখি না। এটা কি হয়েছে জানেন? আগেও ধরুন মোহনবাগানে সোমনাথ চট্টোপাধ্যায়, জ্যোতিবাবু, সুব্রত মুখার্জি বলুন, জ্যোতি চক্রবর্তী বলুন, সবাই এমনি সবাই অ্যাসোসিয়েটেড হয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাবেও শচীন সেন অ্যাসোসিয়েটেড হয়েছে, সোমেন মিত্র চিরকাল পল্টু দাসের ক্লোজ ছিল, বাবার ক্লোজ ছিল। কিন্তু কি জানেন তো, আগেকার দিনে এরা এলো, এরা বক্তব্য রাখলো, এখনো শোভনদেব চট্টোপাধ্যায় আসে, আগেও আসতো। আমরা তখন না দেখতাম না কে কংগ্রেসি বা কে সিপিএম বা কে তৃণমূল। এটা সময় পাল্টেছে, রাজনৈতিক বিভেদ বা রাজনৈতিক ভাবে ঝগড়া হচ্ছে বাইরে, সেইটার সাথে সাথে আমরা এখন ময়দানেও দেখতে শুরু করেছি। যে আজকে আমাকে একটা কথা বলুন তো, আজকে আপনারা অনেক, আমিও ধরুন ছোটবেলা থেকে আমি মোহনবাগান সাপোর্টার, পরবর্তীকালে আমার পলিটিক্যাল ওরিয়েন্টেশন এসেছে, তাহলে আমি কোন দলের সাপোর্টার হিসেবে দেখা হবো? আমি মোহনবাগান হিসেবে থাকবো, না ধরুন আমি তৃণমূল হিসেবে থাকবো? এইটা আজকে একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। আজকে হ্যাঁ, এরা নানা রকমের, আজকে ধরুন মোহনবাগানে আজকে 5-6 জন লোক আছে যারা হয়তো একই পার্টির হয়ে গেছে, কিন্তু তারা তো তার আগেও আজকে চিরকাল মাঠ করে এসেছে। হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে সাপোর্ট করা নিয়ে যেটা সেটা আমি বলতে পারেন যে আমি কাউকে না কাউকে সাপোর্ট করতেই পারি ডেফিনেটলি, কিন্তু সেটা মোহনবাগান ক্লাবে বা আমি জানতাম না, আমি সিরিয়াসলি বলছি, আমি জানি না উনি পতাকা গায়ে দিয়ে করেছেন কিনা, ক্লাব থেকে করেছে, এটা আমি সিরিয়াসলি জানি না। এটা করা উচিত। ব্যক্তিগতভাবে আপনি কোনো দলকেই বলছি দাদা, বলছি ব্যক্তিগতভাবে যদি সত্যি এইটা করে থাকে, এটা আমি সমর্থন করি না, কিন্তু যে কেউ ব্যক্তিগতভাবে পারে মোহনবাগান ক্লাবে, কিন্তু সে তার পার্সোনালি যে কাউকে সাপোর্ট করতেও পারে, কিন্তু গায়ে মোহনবাগান ফ্ল্যাগ লাগিয়ে বা সেই মোহনবাগানের চেয়ারে সেইভাবে বসে, সেটা আমার মনে হয় না ইস্ট বেঙ্গল ক্লাবেরও বা মোহামেডান ক্লাবেরও সেইভাবে একদম ক্লাবের করে। আমি আজকে ক্লাবের সচিব, কিন্তু আমার একটা অন্য ভিন্ন মতামত আছে, রাজনৈতিক আদর্শ আছে, আমি সেটাকে সাপোর্ট করি, আমি সেটা বলছি, সেটা একটা আলাদা কথা। আমার আদর্শ সব রকম থাকতে পারে, কিন্তু সেটা দ্বিতীয় আমার যে তেমনি এই কমিটিকে জেতাবার ব্যাপারে 100% আশাবাদী এবং জেতাবই। কিন্তু দুর্গাপুরে মোহনবাগান একাডেমি ওকে পুনরায় আনতে হবে। তাদের শিক্ষিত থাকবে, আমাদের দেওয়ানা থাকবে, এরম লোক থাকবে, রবীন্দ্রের মতো অভিজ্ঞ লোক থাকবে। আবার জয় মোহনবাগান, যাতে 11
প্রমাণই দিতে পারি। এইটুকুই আমার বক্তব্য। সবকে এখানে আসার জন্য এবং এখানে সিনিয়র বেঞ্চ সদস্যদের সামনে আসতে বলবো একটু। আজকে মোহনবাগানে একটা নির্বাচনী জনসভা ছিল, যেটা বোস পরিবার থেকে যে প্যানেল হবে সেই প্রিপারেশন একটা নেওয়া হলো। বর্ধমানে প্রচুর মেম্বার, তা একটা সাংগঠনিকভাবে সব মেম্বারদের নিয়ে একটা নির্বাচনী প্রচার শুরু হলো। সিঞ্জয় ঘোষ ছিল সেই প্যানেলে, তো সেক্রেটারি হিসেবে সিঞ্জয় ঘোষ, শিশির ঘোষ, শিল্টন পাল, আরো যেসব কর্তা ব্যক্তি ওই প্যানেলের তারা এসছে। তার সাথে আমাদের বর্ধমানের পুরনো যারা মেম্বার, ম্যাক্সিমাম মেম্বারকে এখানে আনা হয়েছিল এবং তাদের অভাব অভিযোগ তারা খুলে বলল। আপাতত যেটা ঠিক হয়েছে 22শে জুন। পূর্ব বর্ধমান জেলা না, জেলা হিসেবে তো পাট আছে। আমাদের বর্ধমান সদরে 46 মেম্বার, এবার কাটোয়া, কালনা, দুর্গাপুর, আসানসোল, গুসকারা, জৌগ্রাম সব নিয়ে মোটামুটি 162টা মেম্বার পূর্ব বর্ধমান। সদস্য মোটামুটি আমাদের 64-র মধ্যে মনে হয়, আমি এটা দেখিনি যদিও, মোটামুটি 52 জনের মতো অ্যাটেন্ডেন্স। সত্যজিৎ দত্ত। আমি বর্ধমান মানে এই অর্গানাইজেশনে আমরা এটা পার্টটা করেছি, আমি এবং সুশান্ত ঘোষ আর কমলদা মিলে যৌথভাবে আমরা এটা অর্গানাইজ করেছি এবং আমরা চাই এই প্যানেলটা জিতুক, তাতে আমাদের মোহনবাগানের ভালো হবে। ধন্যবাদ।